এরা মানুষ? এভাবে কেউ কারুর গায়ে হাত তোলে বলুন তো? আমার তো ইচ্ছা করছে এক্ষুনি ওদেরকে থানায়। দেখুন, আমাদের যা বয়স হয়েছে, আমরা আর কদিনই বা বাঁচব। কিন্তু এই বাচ্চাগুলোর কথা একবার ভাবুন তো, এদের তো সারা জীবন পড়ে রয়েছে। এই আশ্রমটা চলে গেলে এদের কি অবস্থা হবে একবার ভাবুন তো। আবার সেই রাস্তায় ফিরে যাবে, তারপর কি করবে বলুন তো? দেখুন, আমি আপনাদের বলছি, আপনাদের তরফ থেকে যদি কোনো ভুল বা ত্রুটি না থাকে, আপনাদের সঙ্গে কেউ কিচ্ছু করার সাহস পাবে না, আমি আপনাদেরকে বলছি। ত্রুটি তো একটা হয়েছেই মা। মানুষের ভালো করে পুণ্য অর্জন করার চেষ্টা করেছি, তার ফল তো হাতে হাতেই পাচ্ছি। স্যার, আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওনারা তো বলছেন যে ওই অনাথ আশ্রমের পাশের মাঠ সব ওদের, তাহলে ওদের হওয়া সত্ত্বে প্রমোটারটা কি করে এরকম জবরদখল করতে পারে? ওনারা মানে বড়জোর কেনার কথা বলতে পারে, কিন্তু এরকম ডিরেক্ট গুন্ডামি কেন করছে? মানে সাহসটা কি করে পাচ্ছে স্যার? হ্যাঁ, সেটাই। আচ্ছা, জমিটা যে আপনাদের, তার কোনো লিগ্যাল ডকুমেন্টস আপনাদের কাছে আছে? সেটা না থাকলে কিন্তু আমাদের পক্ষে কিচ্ছু করা সম্ভব নয়। আমাকে একটু স্পষ্ট করে বলুন তো, অন্য কোনো সমস্যা আছে আপনাদের? তা তো আছেই। আসলে যে জমিটার উপর আমাদের এই অনাথ আশ্রমটা, সেই জমিটা একজন প্রবাসী বাঙালি অরুণ ব্যানার্জির। আমরা এখানে প্রায় 30 বছর ধরে বাস করছি। চাকরি থেকে অবসর নেওয়ার পর এই অনাথ আশ্রমটা শুরু করি। সন্তানহীনতার কষ্ট থেকে নিষ্কৃতি পেতেই চালু করি এই আশ্রমটা। খুব ভালো কথা, কিন্তু জায়গাটা না কিনে আশ্রম খুলে ফেললেন? অরুণের বাবা সুধীর ব্যানার্জি আমার বিশেষ বন্ধু ছিলেন। এক বাড়িতে দীর্ঘদিন থাকার সুবাদে ওনার সঙ্গে আমার সম্পর্কটা এতটাই ভালো হয়েছিল যে উনি আমাকে ওনার বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করতেন, ভরসা করতেন। সুধীরবাবুদের বিদেশে ব্যবসা ছিল, এখানে থাকা তো দূরের কথা, নিয়মিত যাতায়াত করতেও পারতেন না। এখানকার সম্পত্তির কোনো রকম বিপদ আপদ হলে আমরাই সাহায্য করতাম। সেই কৃতজ্ঞতাবোধ থেকেই হোক, প্লাস এতদিন একই বাড়িতে বসবাস করার সুবাদেই হোক, সুধীরবাবু চেয়েছিলেন আমার নামেই বাড়িটা লিখে দিতে, কিন্তু আমরা কিছুতেই রাজি হইনি। রিটায়ারমেন্টের পর খুব বেশি টাকা তো পাইনি, তাই একেবারেই টাকা দিয়ে কিনতে পারিনি। কিস্তিতে কিনবো বলেছিলাম, সুধীরবাবু রাজিও হয়েছিলেন। সেই মতো কয়েকটা কিস্তির টাকাও আমরা ওনাকে পাঠিয়ে দিই। তো তারপরেও কি উনি বাড়ি দিতে অস্বীকার করেন? না না, উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আসলে ওনাকে সব টাকা দেওয়ার আগেই হঠাৎ উনি মারা যান। তারপরেই সমস্যা শুরু হয়। প্রথম দিকে অরুণরা কয়েকবার এই বাড়িতে এসেছিল, তারপরই পার্মানেন্টলি শিফট করে যায় বিদেশে। আমিও নিয়ম করে অরুণকে ভাড়া আর কিস্তির টাকা পাঠাতাম। ওর সাথেও খোলাখুলি কথা হয় আমার। কথা হয়েছিল যে পুজোর সময় ও এখানে আসবে এবং এই বাড়ি আর এই সংলগ্ন মাঠটা আমাদের নামে রেজিস্ট্রি করে দিয়ে যাবে। শুনে নিশ্চিন্ত হয়েছিলাম, না, আমাদের বুড়ো বুড়ির জন্যে নয়, এই বাচ্চাগুলোর জন্যে। এখন কি বলছেন অরুণবাবু? হঠাৎ করে ও আমাদের কিস্তির সমস্ত টাকা ফেরত দিয়ে দিল। বলছে আমাদের বাড়ি নাকি এক্ষুনি ছেড়ে দিতে হবে, কারণ ওই প্রমোটার নাকি ওকে অনেক গুণ বেশি টাকা দিয়েছে।
কত করে বললাম তোমার বাবার বন্ধু আমি, তোমার বাবা আমাকে কথা দিয়েছিলেন, তোমার বাবার কথার দামটা অন্তত দাও, এই অনাথ বাচ্চাগুলোকে আর আশ্রয়হীন করো না। কিন্তু সে শুনবে কেন? এত অর্থ রোজগার করেছে, অর্থের ঘোর লেগেছে ওর চোখে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। আচ্ছা, লাস্ট নাম হলো অমিত সাউ। বাস। ব্যাস, কি অ্যামাউন্টটা বলো? কিসের অ্যামাউন্ট? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2,80,000। সত্যি? যেটা আগে বলার দরকার সেটা তুমি পরে বলো। তাহলে টোটাল হচ্ছে 7,40,000। আচ্ছা, এর 50% হচ্ছে 3,70,000। এই টাকাটা যেন আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। ওকে? না, কি 3,70,000 আমি তোমাকে দেবো না। মানে আমি তোমাকে একেবারে রাউন্ড ফিগারে 4,00,000 টাকা দেবো। দেখো জানো, তুমি এত হেল্প করছো, এত কাজ করে দিচ্ছ আমার হয়ে, এই হেল্পগুলো না করলে আমি পারতাম বলো? থাক, আর বাটারিং করতে হবে না। জানো, তো বাটারিং নয়, তো প্রেম। তুমি জানো তো কত ভালোবাসি তোমার। আমি সব জানি। হয়েছে, এবার যাও। কোথায়? কোথায় মানে? টাকা কালেকশন করতে যাও। ও, ভালো কথা বলেছো। হ্যাঁ, শুভ কাজে দেরি করা উচিত নয়, টাকাটা কালেকশন করে আসি। যাই। এক মিনিট। উফ, আবার কি হলো জানো? শুভ কাজে পিছু ডাকতে নেই। কি হয়েছে? আমি তোমার অনেক হেল্প করেছি না? হ্যাঁ। দাও, আর একটু হেল্প করে দিই। নিলে কেন? এটা কি হলো? এই লিস্টটা ধরো, এতে ক্লায়েন্টের নাম, অ্যাড্রেস আর অ্যামাউন্ট আছে। যাও, গিয়ে চেকগুলো কালেক্ট করে নিয়ে এসো। আর যেতে যেতে রাস্তায় যত ইচ্ছে সেলফি তুলো, কিন্তু এখানে ফিরতে যেন লেট না হয়। কি? আমি যাবো কালেকশনে? নো, মিন্স নেভার। আমি যাব না। আমি হলাম স্যারের পিএ, কোনো পিওন নই। আর আমি এই কোম্পানির মালিক। আমার কথা যদি না শোনো তাহলে ঘাট ধাক্কা দিয়ে কোম্পানি থেকে বের করে দেবো। দেখুন প্রভাতবাবু, আমি বুঝতে পারছি আপনাদের সমস্যাটা। একটা কাজ করে দেখতে পারেন, বাড়িটা রেখে মাঠটা ছেড়ে দেবেন বলুন? না মানে কোনো নেগোশিয়েট করা যায় কিনা একবার চেষ্টা করে দেখতে পারতেন। ওরা তো কিছুই শুনতে চায় না, ওদের সব চাই। তাছাড়া ওই মাঠটা কি? তাছাড়া কি আছে মাঠটায়? ওই মাঠটায় আমরা নিজেদের উদ্যোগে বিনা পয়সায় ক্রিকেট কোচিং ক্যাম্প চালাই। আশেপাশের অনেক গরিব প্রতিভাবান খেলোয়াড়রা কোচিং নিতে আসে। এই এলাকার সব মাঠই তো দখল করে বড় বড় বিল্ডিং উঠছে, পুকুর বুঝিয়ে বিল্ডিং তোলা হচ্ছে। আমরা এই এক চিলতে জমিটা বাঁচিয়ে রেখেছি বাচ্চাদের খেলার জন্য কোনো রকমে। শুধু তো আমাদের আশ্রমের ছেলে মেয়েরা নয়, আশেপাশে কত বাচ্চার আবেগ জড়িয়ে আছে এই খেলার মাঠটার উপরে। বাচ্চাদের মুখের হাসি কেড়ে নেওয়া যে কত বড় পাপ, ওরা সেটা বুঝতে পারছে না। ওরা আমাদের ব্যাট ভেঙে দিয়েছে, উইকেটও পুড়িয়ে দিয়েছে। অরুণ যদি চায় ওর সমস্ত টাকা আমি ফেরত দিতে পারি এক্ষুনি। আপনি দয়া করে কিছু ব্যবস্থা করুন। আমি স্কুল মাস্টার ছিলাম, সারা জীবন ছাত্রদের শিখিয়েছি সৎ পথে চলতে আর অন্যায়ের প্রতিবাদ করতে। নিজেও সেইভাবে চলেছি। আজ এই বৃদ্ধ বয়সে এসে আমার নতুন করে
আবার লড়াই করতে হচ্ছে। না, এর জন্য আমার কোনো আফসোস নেই, শুধু একটা প্রশ্নই আমি করতে চাইছি, এর প্রতিকার কি কোনোদিন হবে না? স্যার, এই কেসের দায়িত্ব আমি নিতে চাই। কি দায়িত্ব নেবে তুমি? স্যার, দেখুন মাস্টারমশাই, আমি খোলাখুলি কথা বলতে পছন্দ করি। আপনারা যা যা বললেন সেই কথার উপর ভিত্তি করে আপনাদের গায়ে হাত তোলা, জিনিসপত্র ভাঙচুর করা, অর্থাৎ সম্পত্তি নষ্টের দায়ে প্রমোটারের ছেলেকে আমি শাস্তি দিতে পারি। কিন্তু আপনাদের এই অনাথ আশ্রম আর মাঠ বাঁচানোর জন্য আমি কোনো আইনি সাহায্য করতে পারবো না। সরি। কিন্তু কেন স্যার? মানে অরুণবাবু তো নিজে কথার খেলাপ করেছেন, তো এইটা নিয়ে আমরা ওনার বিরুদ্ধে কোনো চার্জ আনতে পারি না? হ্যাঁ পারি, কিন্তু কোনো অপশন কি আমাদের কাছে আছে? কি মাস্টারমশাই, সুধীরবাবুর সঙ্গে এই বাড়ির যে চুক্তি হয়েছিল তার কাগজ বা অরুণবাবুকে যে টাকা পাঠাতেন তার কোনো রসিদ আপনাদের কাছে আছে? না বাবা, আসলে সুধীরবাবুর সঙ্গে আমার বন্ধুত্বটা এতটাই ভালো ছিল যে এসবের প্রয়োজনীয়তা আমরা দুজনে কেউই বোধ করিনি। আমাদের সময় কথার দাম কাগজে লেখাপড়ার চাইতে অনেক বেশি মূল্যবান ছিল। সময় এখন বদলে গেছে মাস্টারমশাই, আর তাছাড়া পুলিশ হচ্ছে আইনের রক্ষক। লিগাল ডকুমেন্টস ছাড়া আমরা কিছু করতে পারি না। আপনাদের বলতে খুব খারাপ লাগছে, জমিটা আর বাড়িটা এখনো লিগালি অরুণবাবুর। কেউ যদি তার নিজের বাড়ি জমি বিক্রি করতে চায় সে করতেই পারে, তার জন্য পুলিশ বাধা দিতে পারে না। তাই এই মুহূর্তে আপনাদের সহানুভূতি জানানো ছাড়া আমার কিছু করার নেই। আপনাদের কোনোভাবে সাহায্য করতে পারবো বলে আমার মনে হয় না। রিয়েলি সরি। কিন্তু আপনারা চাইলে আমি আপনাদের এ ব্যাপারে সাহায্য করতে পারি। কে আপনি? চিনলাম না তো ঠিক। অধমের নাম তাপস বিশ্বাস, প্রমোটার। এনাদের জমি আর বাড়িটা আমি নিতে চাই, অরুণবাবু আমাকেই বিক্রি করবেন। আপনি কি জানেন আপনার ছেলে এদের সাথে কি কি করেছে? জানি বলেই তো আমি নিজে এখানে ছুটে এলাম। শুধু আপনার মুখ চেয়ে আমার এখানে কাজ করতে আসা। হ্যাঁ, কাজ তো করতে এসেছো, কিন্তু সারাদিন সাজুগুজু আর সেলফি, এই দুটো কাজ ছাড়া তো আমি আর কিচ্ছু করতে দেখলাম না। দেখছেন তো স্যার কিভাবে কথা বলছে? এইভাবে যে কেউ আমাকে ইনসাল্ট করলে আমি কিন্তু খেলবো না। আহা মিস জুলি, রাগ কেন? দেখো উনিও তো তোমার নতুন বস, আমাকে যাবে তুমি হাইলি ইমপ্রেস করো, ওনাকেও তো করতে হবে তাই না? কিন্তু এখানে কাজ করতে এসে আমি খুব ইনসিকিউর ফিল করি স্যার। সে কি মিস জুলি, কেন? আমি তো আছি, তোমার ভয় কিসের? আপনি তো আছেন, কিন্তু ওনার জন্যই তো আমার ভয়। দেখছেন না কিভাবে তাকাচ্ছে আমার দিকে? ও কিছু না, ওনাকে দেখতেই এরকম। দেখো রেগে গেলে মুখটা গরম, মনটা খুব নরম। এই তোমাদের নাটক শেষ হলো? হ্যাঁ জানো হয়ে গেছে। আই মে, যাও যাও বেরিয়ে পড়ো যাও। দেখছেন তো স্যার কিভাবে কথা বলছে? নেহাত কাজ আর স্যারকে ভালোবাসি বলে আমার এখানে আসা, নাহলে কবেই রেজিগনেশন দিয়ে চলে যেতাম। নটা শাকের আবার ক্যাশ মেমো, এই তো কোম্পানির ছিরি, তার আবার নাকি রেজিগনেশন। মিস জানু, মিস জুলি, বলছি যে যাও যাও চেকগুলো কালেক্ট করে নিয়ে এসো। তবে একটা জিনিস মাথায় রাখবে, রাস্তায় কোনো রকমভাবে সেলফি তুলতে গিয়ে চেকগুলো হারিয়ে ফেলো না, ঠিক আছে? যাও। শোনো কুনাল, আমার মনে হয় কাজের সময় ওর এই ফোনটা জমা রাখা উচিত, আর ওকে একটা নর্মাল ফোন দেওয়া উচিত। হয় তুমি এটা করবে, আর না হলে এটাকে এখান থেকে বিদায় করবে। আমি তোমাকে বলে দিচ্ছি, এর দ্বারা কোনো কাজ হবে না, কোনো কাজ না। বর্ষা, তুমি ওদের সাথে দাঁড়িয়ে সব কি কথা বলছো? মাস্টারমশাই,
আজ আমার ছেলে আপনাদের সাথে যা করেছে তার জন্য আমি আপনার কাছে, মাসিমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। দেখুন, ও প্রথম থেকেই আপনাদের এই কেসটা ডিল করছিল, তো আমি কিন্তু এর মধ্যে একদমই মাথা গলাইনি। আপনারাও খেলার বাহানায় ওই মাঠটা ছাড়তে চাইলেন না, আর আমার ছেলেটাও হঠাৎ করে মাথা গরম করে ফেললো। বুঝতেই তো পারছেন আজকালকার ছেলে। খুব ভালো করেই বুঝতে পারছি, কিন্তু আমার মাথা যদি গরম হয়ে যায় সেটা কিন্তু আপনার ছেলের জন্য ভালো নয় তাপসবাবু। ওই অনাথ আশ্রম মাঠ আপনারা দখল করতে পারেন, লিগালি আমি কিছুই করতে পারি না, কিন্তু গায়ে হাত তোলা, সম্পত্তি নষ্ট করা, দলবল নিয়ে হুমকি দেওয়া, ভয় দেখানো, এই সব কিছুর জন্য আমি কিন্তু আপনার ছেলেকে অ্যারেস্ট করতে পারি, সেটা ভুলে যাবেন না। না 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 অফিসার, আমি কিচ্ছু ভুলে যাচ্ছি না। আমি জানি আপনি কি কি করতে পারেন, কিন্তু এই অ্যারেস্ট করে এনাদের বিশেষ কোনো লাভ হবে কি? না, হবে না। দেখুন, অরুণবাবু কোর্টের অর্ডার নিয়ে এসে যে কোনো মুহূর্তে ওনাদের উৎখাত করতে পারেন। ওনারা যদি কোর্টের অর্ডার না মানেন তাহলে আপনাদের ওপর লোকাল পুলিশ স্টেশনের উপরে দায়িত্ব পড়বে আমাদের হয়ে জমি খালি করে দেওয়ার। তখন কি করবেন? তাহলে আপনিই বলুন, মাস্টারমশাইদের লাভটা কিসে হবে? বলবো তো, বলবো। আরে বলবো বলেই তো আমি এখানে এসেছি। হ্যাঁ মাস্টারমশাই, আমি শুনলাম আপনি ওই মাঠে একটা ক্রিকেট ক্যাম্প চালান। হ্যাঁ, ওখানে অনেক ছেলেই খেলতে আসে, কয়েকজন তো বেশ ভালোই খেলে। বাহ 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 বাহ, খুব বড় উদ্যোগ। অ্যাকচুয়ালি আমারও ক্রিকেটের ওপর একটা সফট কর্নার আছে জানেন। আর থাকবে নাই বা কেন বলুন, আমাদের এই শহরের এক বঙ্গ সন্তান সৌরভ গাঙ্গুলি একসময় ক্রিকেটে রাজ করেছে, মহারাজ। আর তারপর থেকে বাচ্চা বুড়ো সবার মধ্যেই ক্রিকেটের উপর একটা অদ্ভুত টান তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওর জন্যই 1983 সেই স্বপ্নের ওয়ার্ল্ড কাপ, কপিল দেব। তারপর দাদার রাজত্ব, নেট ওয়েস্ট সিরিজে দাদার দাদাগিরি, সে কি ভোলা যায়? না, ভোলা যায় না মাস্টারমশাই। তারপর থেকেই আমি ক্রিকেটের একজন অন্ধ ভক্ত হয়ে গেলাম জানেন। আর 2011-তে ধোনির ওই যে বিশ্বকাপ জয় আমাকে তো পাগল করে দিল। আমি নিজে দুটো ক্রিকেট ক্যাম্প খুলে ফেললাম জানেন। হ্যাঁ, রমরমিয়ে চলছে। আমার ছেলেরা এখন ডিস্ট্রিক্ট খেলছে। আই এম শিওর ওদের মধ্যে কেউ না কেউ একদিন ইন্ডিয়া রিপ্রেজেন্ট করবে। আমি নিজে খুব ভালো ক্রিকেটার ছিলাম জানেন, খেলতাম, খুব খেলতাম। হলো না, ব্যবসার চাপে আমার খেলাটা হলো না, ক্রিকেট ছেড়ে দিতে হলো। এখন আমি অন্যদের খেলিয়ে মন ভরাই। আপনি এখানে কোন খেলাটা খেলতে এসেছেন তাপসবাবু, নাকি শুধুমাত্র ক্রিকেটের নলেজ দিতে এসেছেন? না না স্যার, না, পাগলামো, স্রেফ পাগলামো। আমি পাগলামো করতে এসেছি এখানে। আমি ক্রিকেটের একজন অন্ধ পাগল ভক্ত, বলা যায় ফ্যানাটিক ভক্ত। আপনার পাগলামো দেখার জন্য সরকার আমাদের মাইনে দেয় না তাপসবাবু, এটা থানা। পাগলামো দেখাতে হলে নিজের ক্যাম্পে গিয়ে দেখান, যান। বেড়ে বলেছেন মশাই, এটা থানা। জানি অফিসার, এটা থানা, আমার ক্যাম্প নয়। আমি এও জানি যে আমি কোনো দাতা কর্ণ নই, একজন ব্যবসাদার। তো স্ট্রেট কথা বলুন না, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলছেন কেন? মাস্টারমশাই, আপনাদের এই জমি, বাড়ি, খেলার মাঠ সব আমি এক কথায় ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলুন রাজি কিনা আপনি? শর্ত? কি শর্ত শুনি? ক্রিকেট ম্যাচ।
ক্রিকেট পাগলের পাগলামি বলা যায়। হ্যাঁ মেসমশাই, আমি একটা ক্রিকেট ম্যাচ অর্গানাইজ করব। সেখানে আপনার টিম আর আমার টিম খেলবে। যদি আপনার টিম আমার টিমকে হারিয়ে দেয়, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, পরদিনই আপনার জায়গা, জমি, বাড়ি, মাঠ সব কিছুর উপর থেকে আমি হাত তুলে নেব। কেউ কোনোদিন আর কোনো ব্যাপারে আপনাকে ডিস্টার্ব করবে না, প্রমিস। কিন্তু তা যদি না হয়, মানে উল্টোটা যদি হয়, তাহলে কিন্তু পরদিনই আপনাকে আপনার ওই জায়গা, জমি, মাঠ, বাড়ি সব কিছু ছেড়ে দিতে হবে। কোনো রকম অনুরোধ কিচ্ছু শুনবো না। আমি ঠিক তার পরের দিনই কনস্ট্রাকশনের কাজ শুরু করে দিতে চাই। হ্যাঁ মেসমশাই, না মাসিমা, চিন্তা করবেন না। আমি মুখের কথার সঙ্গে সঙ্গে কাগজপত্রের মূল্যাদিও বুঝি, ব্যবসাদার তো। হ্যাঁ এবার বলুন, আপনারা আমার শর্তে রাজি আছেন কি না? রাজি।